দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে রাষ্ট্রচিন্তায় আমরা নতুন একটি বিষয় নিয়ে কথা বলছি, কিশোর গ্যাং ব্যর্থ রাষ্ট্র নাকি পরিবার, এই বিষয়ে আজকে কথা বলবো। সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন ঢাকাতে মোহাম্মদপুরে বেশ কয়েকটি আলোচিত ঘটনা ঘটার পরে এটি নিয়ে আইন প্রশাসন সারা দেশ আসলে সরব। আসলে আপনাদের একটু জানিয়ে রাখি, সারা দেশে আপনার 237টি এ ধরনের গ্যাং রয়েছে যারা কিশোর গ্যাং নামে আসলে পরিচিত। ঢাকাতেই আছে 118টি, তার মধ্যে মোহাম্মদপুরে আছে বেশ বেশি। এছাড়া মিরপুরে আছে, উত্তরাতে আছে, নারায়ণগঞ্জে আছে, গাজীপুরে আছে, চট্টগ্রামে আছে আপনার প্রায় 57টি গ্যাং আপনার গ্রুপ। এছাড়া মোহাম্মদপুরে যদি আমরা বলি, সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা, প্রায় 10 লাখ মানুষ আপনার পত্রিকা এসেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য দিয়েছে 10 লাখ মানুষ জিম্বি মাত্র 105 জনের হাতে। এখন প্রশ্ন জাগছে, এই কিশোর গ্যাং কি আসলে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বেশি সক্রিয়, বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি আপনার শক্তিশালী? এই প্রশ্নটি আজকে বারবার মানুষের আসলে জাগছে। আপনাদেরকে যদি মনে করিয়ে দিই, এই কিশোর গ্যাংগুলো বিভিন্ন চকলাদার নামে পরিচিত। আসলে অনেক চমৎকার চমৎকার নাম, কিছু নাম যদি আপনাদের শুনাই, ফিল্ম স্টাইলের নামগুলো: রিমঝিম, স্টারবন্ড, গ্রুপ 25, লাড়া দে, লেভেল হাই, দেখেলো, চিনেলো, কোপাইয়া দে। তারপর আরও বেশ কিছু আপনার নাম আছে। আমরা যদি দেখি, মিরপুরে এগুলো প্রচলিত আছে: সুমন গ্যাং, পিচ্ছি বাবু, বিহারি রাসেল, বিচ্ছু বাহিনী, সাইফুল গ্যাং, বাবু রাজন, রিপন গ্যাং, সাব্বির গ্যাং, নয়ং গ্যাং, আপনার মোবারক গ্যাং। এ ধরনের আপনার অনেক চকলাদার নাম আছে। উঠে এসেছে বিভিন্ন তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে। এই সকল কিশোর গ্যাংগুলো পরিচালিত হয় স্থানীয় আপনার এই কাউন্সিলরদের মাধ্যমে। জনাব আমাদের আজকে যিনি অতিথি আছেন, অত্যন্ত প্রাজ্ঞ একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জনাব প্রফেসর ইয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। ওনার কাছে আজকে জানবো এই যে কিশোর গ্যাংয়ের যে উৎপত্তি, এইটা ঢাকা শহরে গণ্ডি পেরিয়ে সারা দেশে এখন ছড়িয়ে পড়ছে। নিশ্চয়ই জানেন, চট্টগ্রামে, গাজীপুরে, নারায়ণগঞ্জে, ঢাকার অনেকগুলো জায়গাতে এই যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত, যেটা বললাম যে অধিকাংশই দেখা যায় স্থানীয় কাউন্সিলরদের মধ্যে নিয়ন্ত্রিত হয়। এটা আসলে নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হচ্ছে বলে কি আপনি মনে করছেন, বা এটার একটা ভয়াবহতা আমরা দেখছি? আসলে আপনি কি মনে করছেন জনাব প্রফেসর ইয়ার খান? জি, অসংখ্য ধন্যবাদ। কিশোর গ্যাং, আমি বলবো এটি হচ্ছে বর্তমান একটি মূর্তিমান আতঙ্কের আসলে একটি নাম। কারণ দিন দিন ভয়াবহতা এতই বেশি এটা বেড়ে চলছে যে এটি আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করে দেখি যে কিশোর গ্যাং এই শব্দটির প্রচলন কিভাবে হয়েছে, 90-এর দশকেও কিন্তু এই শব্দটির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা কিংবা আমাদের পরিচয় ছিল না যে কিশোররাও কোনো অপরাধ করতে পারে কিংবা তারাও কোনো গ্যাং করতে পারে, যে গ্যাংয়ে তাদের প্রায় 50 থেকে 150 জন পর্যন্ত সদস্য থাকবে এবং তারা বিভিন্ন রকমের অপকর্ম, চুরি, লুটপাট, চাঁদাবাজি, মাদক, হত্যাকাণ্ড, ধর্ষণ, ইপটিজিং সব করবে। এই কাজগুলো তাদের মাধ্যমে আমরা দেখছি বেশি সংগঠিত। প্রবলেম হয়েছে এখানে, প্রবলেম হয়েছে যেটা হচ্ছে যে বাংলাদেশে যে শিশু আইন যেটি আছে, আমাদের শিশু আইনটা 1974 সালে শিশু আইনে আমাদের বয়স ছিল যে 16 বছর, যেখানে শিশুকে আমরা আইডেন্টিফাই করেছিলাম 16 বছরে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে 1989-এ, আমি যদি আপনাকে বলি যে আপনার 20/11/1989 সালে ইউনাইটেড নেশনে একটা সম্মেলন হয়েছিল, কনভেনশন অফ দ্য রাইটস অফ দ্য চাইল্ড। এই সম্মেলনে ইউনাইটেড নেশন সিদ্ধান্ত নিয়েছে যে বয়স হবে 18 বছর। আমরা কি করেছি, তারই ধারাবাহিকতায় 2013 সালে আমরাও আমাদের শিশুর যে বয়সটা সেটাকে আমরা 18 বছরে নিয়েছি। এতে কি হয়েছে দেখেন, 2012 সালে যখন আমরা শুনতে পাচ্ছিলাম যে এই ধরনের একটি কিছু শিশু মানে কিশোর গ্যাংয়ের কথা, এবং আপনার মনে আছে কিনা যে 2013 সালে উত্তরা ট্রাস্ট কলেজের যে আপনার শিক্ষার্থী, নাম ছিল আপনার আদনান কবির, তাকে যখন খুন করলো এই কিশোররা, তখনই কিন্তু আসলে এই গ্যাংয়ের নামটি একদম বড় আকারে মানে সকলের কাছে আসে। এখন যেটি প্রবলেম হয়েছে সেটি হচ্ছে যে সরকার, আপনি যেটি একটু আগে বলছিলেন, চমৎকার একটি তথ্য দিচ্ছিলেন আপনি যে কিশোর গ্যাংয়ের অবস্থা 2022 সালেও সারা বাংলাদেশে কিশোর গ্যাংয়ের সংখ্যা ছিল 173,
এখন যেটি হয়েছে 237 এবং ঢাকাতে 127টি এবং চিটাগং আপনি বলছেন গভর্নমেন্ট বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আইডেন্টিফাই। এখন আমাদের যেটি হয়েছে যে এখন কেন আসলে কিশোর গ্যাংয়ের সংখ্যা বাড়ছে, এটি একটি বিষয় আমাদের যারা সুশীল সমাজে যারা আছেন, শিক্ষক সমাজে যারা আছেন, কিংবা যারা আমাদের সমাজবিজ্ঞানী যারা আছেন, তারা যেটি মনে করছেন যে আসলে কিশোর গ্যাংটা বাড়ার পেছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে দারিদ্রতা, তারপর হচ্ছে আপনার বাবা মার অবহেলা, সামাজিক অবক্ষয়, পারিবারিক যে আপনার কলহ, কিংবা আপনার মাদকের সহজলভ্যতা, বেকারত্ব, এবং হচ্ছে সব কিছু মিলেই কিন্তু আসলে এটা দিন দিন বেড়েই চলছে আসলে এখন। তো এইটিকে এখন যেটি আপনি প্রশ্ন করেছেন যে এটি নিয়ন্ত্রণ করার কি উপায়, এবং এটি সত্যি কথা যে এদের বাড়ার পেছনে কিন্তু বড় একটি কারণ হচ্ছে পলিটিক্যাল লিডাররা। সেখানে আমরা দলীয় কাউন্সিলর বলেন, কিংবা গ্রামে মেম্বার বলেন, কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন না কেন, নিঃসন্দেহে তাদের পেছনে পলিটিক্যাল আপনার একটা স্ট্রং সাপোর্ট আছে বলেই কিন্তু তারা এই কাজগুলো করে যেতে পারছে। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের এইটিকে যদি আপনি রোধ করার চেষ্টা করেন, এখন আপনি বলছেন যে এটার দায়ভারটা আসলে কার, পরিবারের নাকি এটা হচ্ছে রাষ্ট্রের? ডেফিনেটলি রাষ্ট্রের। আমাদের এখন আইন পরিবর্তন করতে হবে, কারণ যেখানে আপনি শিশুকে নির্ধারণ করেছেন মাত্র 18 বছরে, বাংলাদেশের একটা তরুণ কিন্তু মোটামুটি 16 থেকে 18 বছর বয়স যখন হয় সে যথেষ্ট ম্যাচিউর হয়, তার ভিতরে একটা ম্যাচিউরিটি আসে, এবং এই বয়সে সে যখন কোনো অপরাধ করে, দেখেন এই আইনে, বাংলাদেশের শিশু আইনে সর্বোচ্চ সাজা দেওয়া হচ্ছে, হত্যাকাণ্ডের সাজা দেওয়া হয়েছে 10 বছর। তাহলে আপনি চিন্তা করেন যে 17 বছর একটি ছেলে যখন কাউকে হত্যা করছে, সে কিন্তু 10 বছরের সাজা খেটে বের হয়ে যাচ্ছে, তার কিন্তু কোনো ফাঁসি কিংবা বড় ধরনের শাস্তি পেতে হচ্ছে না। আইনের সীমাবদ্ধতার কারণে প্রবণতাটাকে অনেকাংশে বেড়ে যায়। জি জি জি। আমরা যদি দেখি, আপনি একটা আশ্চর্য হয়ে যাবেন, মোহাম্মদপুরে প্রায় 10 লাখ লোকের বসবাস, সেখানে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইডেন্টিফাই করেছে 105 জন কিশোর গ্যাং। আর এই কিশোর গ্যাংটা বলা হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে যেহেতু কিশোর বয়স একেবারেই বয়স কম, 12 থেকে 18 এর মধ্যে যাদের আইডেন্টিফাই কিশোর গ্যাং নামে পরিচিত। তো এই যে এতগুলো মানুষ এখানে জিম্মি হয়ে আছে, সরকার কি বা এই 105 জনকে কি আপনি মনে করছেন আইনাতে আনা সম্ভব না, বা কঠিন শাস্তির আওতায় যদি আনা হতো এটা একটা উদাহরণ সৃষ্টি হতো? এটা কিন্তু ছড়িয়ে পড়ছে, একটা অপরাধ করার পর সে যখন বিচার হচ্ছে না, তখন এটা আরেকটা অপরাধ করার জন্য আগ্রহ পাচ্ছে আসলে। ওই যে আপনাকে বললাম, প্রবলেমটা হয়ে গেছে কি আমাদের আইনের যে নমনীয়তাটা, এটা হচ্ছে বড় একটি সমস্যা। আপনি ধরুন যে 14-15 বছর একটা শিশুকে আপনি যখন অ্যারেস্ট করছেন, সে কিন্তু তাকে ধরা হচ্ছে, তাকে জুভেনাইল হোমসে নেওয়া হচ্ছে সংশোধনীয় যা করার জন্য, আবার সে ওখান থেকে বের হয়ে আসছে। সে কিন্তু বুঝে যাচ্ছে যে আমার বড় কোনো সাজা হচ্ছে না, আমাকে জেলে যেতে হচ্ছে না, আমাকে কোনো বড় সাজার সম্মুখীন হতে হচ্ছে না। সো আলটিমেটলি সে কী করছে, সে কিন্তু আবার বের হয়ে এসে আবার কিন্তু এই অপরাধ জগতে পা বাড়াচ্ছে। এখন আমাদের যেটি দরকার, আমরা যেটা বলি সেটি হচ্ছে যে আমাদের শিশু আইনের যে সংজ্ঞাটি, আমার মনে হয় সেটি ইউনাইটেড নেশন কিংবা WHO কিংবা ইউনিসেফ যেভাবেই সংজ্ঞায়িত করুক না কেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি 16 বছর করা উচিত, যেটি 1974-এ কিন্তু ছিল। সো আমরা যদি এটিতে নিয়ে আসি, তাহলে হবে কি, আপনার যখনই 16-র উপরে যে 18, ওই টাইমটাতে আরও বেশি বড় ধরনের ক্রাইম হয়, কারণ মোটামুটি 16 থেকে 18-র মধ্যে একটা ম্যাচুরিটি চলে আসে। সে যখন জানবে যে আমার ফাঁসি হবে, তখন কিন্তু সে এই ধরনের ক্রাইমগুলো শেয়ার করবে না। কিংবা এখন যেটি হচ্ছে, আমি আপনাদের বললাম যে এখন সর্বোচ্চ সাজা 10 বছর হওয়াতে ছোটোখাটো আপনার ইপটিস কিংবা চুরি, ছিনতাই কিংবা ধর্ষণ দেখা যাচ্ছে যে তাকে ইজিলি কিন্তু সে বের হয়ে আসছে। সো এই জায়গাগুলোয় আমাদের আসলে এখন নিয়ন্ত্রণ করা দরকার। আরেকটি বিষয় দেখুন যে বাংলাদেশে না কিছু জিনিস খুবই মজার, যেমন ধরেন আপনি মাদকের যে একটি সহজলভ্যতা দেখুন, আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন, আমাদের যে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা 2022 যেটি প্রণয়ন করা হয়েছে, সেখানে বলা হচ্ছে কি 21 বছরের যে কোনো ব্যক্তি সে অ্যালকোহলের জন্য আবেদন করতে পারে। এটা কত সরকার করে দিয়ে গেছে, 2022-এ করেছে। এটা একেবারে এটি আপনি দেখুন যে এটি কিন্তু আমার মনে হয় যে টোটালি করা উচিত না। এবং বলছে যে কোনো এলাকায় যদি 100 জনের অধিক যদি সেখানে দোকান দিতে পারে, হ্যাঁ, সে তখন এখানে লাইসেন্স। আমি মজার বিষয় হচ্ছে জনাব এয়ার খান, আমি বেশ কয়েকটি সভা সেমিনারে বলেছিলাম যখন আইনটি পাশ করেছে, যে আমাদের এমন হবে 21 বছর হলে আমার সন্তান মদের জন্য বাবার কাছে চাইতে পারে যে বাবা আমি মদের জন্য আবেদন করবো, কারণ আমার সংবিধান আমাকে দিয়েছে। পাশাপাশি 100 জন যদি সে এলাকায় থাকে, সেখানে মদের বার দেওয়া যায়, অর্থাৎ
আমরা হয়তো আগামী দিনে দেখতে হবে ফাস্টফুডের দোকানগুলোতে মদের অভয়ারণ্য তৈরি হয়েছে, মদের দোকান তৈরি হয়েছে। আমার গ্রামের ফাস্টফুডের দোকানে সেখানে হতে হবে, কারণ যেহেতু 100 জন হইলেই সেখানে ব্যবসার জন্য আবেদন করতে পারে বা লাইসেন্স নিতে পারে। অর্থাৎ এই আইনটি আসলে পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করছি। আমি আপনাকে যে যাচ্ছিলাম, যে বিষয়টি আপনি আলোচনায় এনেছেন, যে কিশোর সংশোধনী কেন্দ্র আমাদের আছে টঙ্গীতে আমাদের আছে। তো আমরা সেখান থেকে আমরা দেখছি, বা জেলখানার কথা যদি বলি, যারা দীর্ঘদিন 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর বেরিয়ে আসছে, আমরা এই সংশোধনীর নামে তাকে কি সংশোধন করছি? আমরা কি কখনো ভেবে দেখেছি তাকে কি সেই ভালো পথে বেরিয়ে এসে সে আবার সেই একই কাজে জড়াচ্ছে? আপনি একজন ছিনতাইকারী যখন ছিনতাই ঢুকলো, বেরিয়ে এসে সে আবার একই কাজে জড়াচ্ছে। যারা আপনার টাকা তৈরি করে, নকল টাকা, একই কাজে জড়াচ্ছে। যিনি হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, এসে একই কাজ। তার মানে আমরা কি সত্যিকার অর্থে সেখানে সংশোধন করতে পারছি? সীমাবদ্ধতার কারণে কি নতুন নতুন আবার অপকর্মের তৈরি হচ্ছে কিনা? দেখুন, আমাদের কিন্তু করণীয় এটা সরকার। না, থ্যাংক ইউ। দেখুন, আমাদের কিন্তু কোনো আসলে স্ট্যাটিস্টিক্স নেই। এটা একটা হচ্ছে বড় সমস্যা, যে কতজন মানুষ জেলখানায় গিয়েছেন, ওখান থেকে যারা ছাড়া পেয়েছেন, তারা আসলে কি প্রশিক্ষণ পেয়েছেন, কতটুকু নিজেকে আসলে পরিমার্জন করেছেন, কতটুকু নিজেকে সংশোধন করেছেন, এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স কিন্তু নাই। ধরেন একজন বের হয়ে গেল, আমরা কিন্তু কোনো খোঁজ রাখছি না উনি আসলে কি করছেন, আবার কি কোনো অপরাধ জগতে প্রবেশ করেছেন, নাকি উনি আসলে একদমই ভালো হয়েছেন। তবে আমি যেটি করেছি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে যেটি করেছি, যে যারা বিভিন্ন কাজে জেলখানায় গিয়েছে কিংবা জেল জীবনের একটা অভিজ্ঞতা হয়েছে, অনেকের সঙ্গে আমার নিজের কিউরিয়াসিটি থেকে আমি জানার ইচ্ছা ছিল যে আসলে ওখানে সংশোধনের সুযোগ কতটুকু। তাদের কথা হচ্ছে যে কোনো সুযোগ, আমি নিজেও গিয়েছি, আমার সুযোগ হয়েছে জেলখানাতে থাকার, তো সেখানে আসলে কোনো সুযোগ নেই। বরং আপনার প্রতি এমন আচরণ করা হয়, আপনার প্রতি এমন ভাবে আপনার সঙ্গে আচরণ করা হয়, আপনি যেন আরো বড় ধরনের অপরাধ জগতে আপনি প্রবেশ করতে পারেন। এবং মজার বিষয় হচ্ছে, বাংলাদেশের জেলখানাগুলোতে বা কিশোর সংশোধন কেন্দ্রগুলোতে আমি কি অবস্থা জানি না, সেখানে গেলে আরো বেশি আসক্ত হয়ে যায়। অর্থাৎ জেলখানাতে নেই এমন কিছু নেই, সংশোধনের তো দূরের কথা, সেখানে আরো বেশি, আপনি যেটা বললেন যে আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আসলে এখান থেকে যে সেটা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে মাদক, আপনার পারিবারিক কলহ, দারিদ্রতা, আপনি বললেন বেকারত্ব। তা আমরা একদিকে মাদকের অভয়ারণ্য তৈরি করছি, মাদক সম্রাটদের আমরা কি বলে সুযোগ দিচ্ছে, অন্যদিকে আমি চেষ্টা করছি কিশোর গ্যাং নিয়ে আপনি নিয়ন্ত্রণ করার। অন্যদিকে এটা কি আসলে সম্ভব কিনা? এটা কিন্তু বর্তমান সরকারের জন্য আমি বলবো যে জনাব তারেক রহমানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের 3টা বিষয়। একটা হচ্ছে দুর্নীতি দমন করা, একটি হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করা, এবং আরেকটি হচ্ছে বিদেশে অর্থ পাচার রোধ। আমরা যেহেতু আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনার কিশোর গ্যাং, এবং কিশোর গ্যাংয়ের সঙ্গে কিন্তু বড় একটি বিষয় জড়িত, সেটা হচ্ছে মাদক। সো এরা কিন্তু মাদকে আসক্ত বলেই এবং মাদকের সঙ্গে জড়িত বলেই কিন্তু তাদের হাতে অর্থ আসে। আপনি দেখবেন তাদের হাতে কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ থাকাতে প্রত্যেকেই বাইক ব্যবহার করছে, দোকানে বসে চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সবার সম্মুখে ধূমপান করছে, আপনাকে যা ইচ্ছা তাই বলছে। আপনি যদি কোনো একটি কথা বলছেন, মুখের উপরে বলছে যে রাস্তাটা কি তোমার বাবার কিনা, আমি আমার বাবার টাকায় খাই, তোমার তাতে কি যায় আসে, মানে অকথ্য ভাষায় আপনার সঙ্গে কোনো কারণ ছাড়াই জড়িয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয়টা এমন পর্যায়ে গিয়েছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের পাড়ার যে চাচারা কিংবা পাড়ার মুরব্বীরা আমাদেরকে শাসন করতেন, এই মাগরিবের আজান দিয়েছে, একটা পাখিও কিন্তু ঘরে ফিরে যায় সন্ধ্যায়, গো বাসায় চলে যাও। এখন কিন্তু আমি এই কথাটা বলতে ভয় পাই। এই জন্য ভয় পাই যে আমি যদি বলে বসি যে বাবা সন্ধ্যা হয়েছে, তুমি এখানে কি করো, মুখের উপরে বলে বসবে আমি এখানে কি করি না করি তোমার বাপের কি যায় আসে। কারণ হচ্ছে কি, আপনি যে তাকে একটা শাসন করবেন সেই সুযোগটাও নাই, কারণ তার পিছনে কিন্তু রাঘব বোয়ালরা রয়েছে। আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন প্রকারের রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা জনপ্রতিনিধি। এখন আমাদেরকে যেটি করতে হবে, জনাব তারেক রহমানকে যেটি করতে হবে, কঠোরভাবে সমস্ত জনপ্রতিনিধিদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, এবং প্রত্যেকটা উপজেলা লেভেলের, থানা লেভেলের থানার যিনি সার্কেল অফিসার কিংবা ওসি, তাকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে, ইউনোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে যে তুমি যে 2 বছর ছিলা একটা উপজেলার দায়িত্বে, তুমি কতটুকু মাদক নিয়ন্ত্রণ করতে সমর্থন হয়েছো, কিশোর গ্যাং তোমার এলাকায় কি করে তৈরি হলো, এবং সেটাকে নিবারণের জন্য তুমি কি কি উদ্যোগ গ্রহণ করেছিলা। জবাবদিহিতার আওতায় শুধু আমি আপনি কেন আসবো, আমরা রাজনীতিবিদরাই কেন শুধুমাত্র জবাবদিহিতারা আসবো এবং প্রতি 5 বছর পর পর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা চাই প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তি তাদেরকেও জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, তখনই কিন্তু অনেকটাই আসলে কমে আসবে।
আপনি জনাব ইয়ার খান, আমরা নিশ্চয়ই আপনি জানেন যে আমি বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় বলেছি, দেখেন বা আমাদের একটা প্রবাদও আছে, সমাজে খারাপ লোকের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ভালো লোকের নীরবতার কারণে। আজকে যে প্রশ্নটি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, আজকে ঢাকাতে আমরা যদি 100 ইয়েতে বলি, আপনার মোহাম্মদপুরের কথা বলি, সেখানে গ্যাংয়ের প্রায় 20 থেকে 25টা কিশোর গ্যাং আছে। দেখেন এখানে 105 জনের নাম এসেছে, 10 লক্ষ লোকের বসবাস। ভালো লোকগুলো কিন্তু কোনো কথা বলছে না, প্রতিবাদ করছে না, এগিয়ে আসছে না। ভালো লোকের সংখ্যা বেশি বাট ইউনিটি নেই, খারাপ লোকের সংখ্যা কম বাট ইউনিটি আছে। তার জন্য আমার প্রবাদটা যে সমাজে খারাপ লোকের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, ভালো লোকের নীরবতার কারণে। তাহলে আজকে এই যে এখান থেকে উত্তরণের জন্য আপনি পুলিশের প্রতিনিধির পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবকদের আপনি কি পরামর্শ এই বিষয়ে? আসলে এই সংকট থেকে এটা একটা মহামারীর মতো ধারণ করছে। আমার আপনার সন্তান নিরাপদ না, তারা জড়িয়ে পড়ছে কিনা এই বিষয়ে আমাদের সকলের। এখন আমি যদি একটি তথ্য তুলে ধরি, আপনাকে আমি তুলে ধরি, সেটি হচ্ছে যে এখন পর্যন্ত যারা কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা জড়িত, এবং আমরা লক্ষ্য করেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শুরু করে বাংলাদেশের পুলিশে 5000-এর মতো কিশোর গ্যাংকে তারা বিভিন্ন কারণে তারা কিন্তু আটক করেছে, তাদের সংশোধনাগারে পাঠানো হয়েছে কিংবা পরবর্তীতে তারা বের হয়েছে। সেখানকার প্রায় 69%, 70% আপনার কিশোর দেখা গেছে তারা একদমই দারিদ্রতার কারণে এই জগতে প্রবেশ করেছে। এখন কি, হ্যাঁ 69%। তো এখন কি হচ্ছে দেখুন, ঢাকার অধিকাংশ বস্তিগুলোতে যারা কাজ করেন, বাবা মা দুজনই কাজ করেন, সন্তান কিন্তু ওখানে বড় হচ্ছে, মা হয়তো কোথাও কাজ করছেন, স্বামী হয়তো কোথাও কাজ করছেন, সন্তান কিন্তু তার মতো করে আগাচ্ছে। এদেরকে আবার পিক করে নিচ্ছে কিন্তু পলিটিক্যাল যারা লিডার, তারা কিন্তু এদেরকে পিক করে নিচ্ছে বিভিন্ন কারণে, কারণ চাঁদাবাজি, তারপর হচ্ছে আপনার দখলধারী, আপনার ভাঙচুর করা, একটা নতুন ভাড়াটি আসলো, নতুন আপনি একটা বাড়ির কাছে হাত দিয়েছেন, সেখানে তাদেরকে পাঠানো, যাও কিছু টাকা পয়সা নিয়ে আসো, এই যে বিষয়টা, মাদকটাকে নিয়ন্ত্রণ করা, মানে সব মিলে কিন্তু একটা পলিটিক্যাল শেল্টারে সে চলে যাচ্ছে। এবং আরেকটা শেল্টার হচ্ছে, যদি কোনো কারণে সে স্কুলের একটা লেভেল লাগাতে হবে, তখন সে আবার বলছে আমি কিন্তু ছাত্র রাজনীতি করি, সো তখন কিন্তু সে আরও বড় মাপের সে কিন্তু গ্যাং হয়ে যাচ্ছে আর কি। সো আরেকটি প্রবলেম যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই যে আমাদের মানে আটকে পড়া পাকিস্তানি যারা মহান মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যে সমস্ত মিরপুর, এক্স্যাক্টলি আপনি যেটা পয়েন্ট আউট করেছেন, এদের কিন্তু আমরা কোনো নাগরিকত্ব দেইনি, যে কারণে এরা হচ্ছে কি, এরা পড়াশোনাও করতে পারছে না, কোনো স্কুলেও যেতে পারছে না, কিংবা ওরা আপনার মনে করেন যে একটা ক্রাইম করছে, কি করছে, কার সঙ্গে কি মিশছে না মিশছে, এইটা কিন্তু একদম টোটালি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের যে জনসংখ্যা, আমাদের যে ঢাকা, বিশেষ করে ঢাকা শহরে যে আমাদের জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী আমাদের ধরেন প্রায় 1300টি খেলার মাঠের প্রয়োজন ছিল। তরুণদের প্রতিভা বিকাশের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পর যে জায়গাটি, সেটা হচ্ছে খেলার মাঠ। সেখানে কেউ ক্রিকেট খেলবে, কেউ ফুটবল খেলবে, কেউ বিভিন্ন রকমের খেলাধুলায় সে সম্পৃক্ত হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে পর্যাপ্ত খেলার মাঠ তো নেই। যেখানে আমাদের 1300টি খেলার মাঠের থাকার কথা ছিল, সেখানে খেলার মাঠ মাত্র 235টি নামে আছে, সবগুলোই দখল হয়ে আছে। 90% দখল। এবং দেখুন 95% স্কুলে কোনো খেলার মাঠ নেই আমাদের। তো এখন তরুণরা যেখানে খেলাধুলা করবে, সেই জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এখন আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আইনের কঠিন প্রয়োগ ছাড়া, আপনি যেটি বলছেন যে অভিভাবকরা, হ্যাঁ এটা সত্যি কথা, সচেতনতা, নট শুধু আইনের প্রয়োগ দিয়ে, সচেতনতা অনেক জরুরি। এটা পরিচ্ছন্ন হবে না। এখানে আপনার স্কুল শিক্ষক যখন সে স্কুলে যাবে, স্কুল শিক্ষক এটা সচেতন তৈরি করবে, অভিভাবকরা করবে, যখন মসজিদে যাবে মসজিদ মাদ্রাসা, এইটাই বলতে যাচ্ছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে নৈতিক শিক্ষা। জনাব প্রফেসর ইয়ার খান, আমরা আপনার ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা বিরতির পর আবার আসবো যে নৈতিক শিক্ষা কিভাবে এখান থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। দর্শক, আপনারা দেখছিলেন কিশোর গ্যাং ব্যর্থ রাষ্ট্র নাকি পরিবার, আসলে এই বিষয়ে আমরা কথা বলছিলাম দীর্ঘ। ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম। কথা বলছিলাম কিশোর গ্যাং, এটা রাষ্ট্র ব্যর্থ নাকি পরিবার, এই বিষয়ে আজকে বিশদ আলোচনা হচ্ছে। আমাদের সাথে আছেন প্রফেসর ইয়ার খান, প্রেসিডেন্ট ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। কথা বলছিলাম আমাদের কিশোর গ্যাংয়ের যে এক মহামারী আকারে ধারণ করছে সেই বিষয়ে। আমরা একটু যাই, যেটা বলছিলাম মোহাম্মদপুরে আটকে পড়া যে পাকিস্তানি আপনি কথা বলছিলেন, যে কারণে মোহাম্মদপুরটা, যদিও কিশোর গ্যাংগুলো বিশেষ করে এই যে আদাবর, মোহাম্মদপুরের শ্যামলী এই জায়গাটাতে থাকে না, তারা সাধারণত বসিলার ওই সাইডে চলে যায়, হয়তো কোনো অপরাধ করে আবার চলে যায়। একটা বিশাল সমস্যা যেটা হচ্ছে মোহাম্মদপুরে যে আটকে পড়া যে বিহারি বা পাকিস্তানিরা, তাদের যে আপনি নাগরিকত্বের কথা বলছেন, সেখানে বিশাল একটা এরিয়া নিয়ে আছে। সেখানে এমন কোনো এক জায়গা দিয়ে বেরোলে অন্য জায়গা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঠিক পদক্ষেপ নিতে পারে না। আসলে আমরা এই জন্য সরকারের বা আপনার কাছে যাই, কি পদক্ষেপ নিলে সত্যিকার অর্থে কোনো আবাসন ব্যবস্থা এদের করা যায় কিনা। দেখা গেল 20 তলা 5টা ভবন বানালে সেখানে তারা বসবাস করতে পারে। এই যে ছোট ছোট গলি ক্ষোভ, যেখানে আসলে সন্ত্রাসীদের অভয়ারণ্য তৈরি হয়, মাদকের অভয়ারণ্য তৈরি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের জন্ম হয়। আসলে এখান থেকে আপনার কি পরামর্শ হতে পারে আসলে উত্তরণের জন্য, একটা স্থায়ী ব্যবস্থা বা স্থায়ী উত্তরণের জন্য আপনি কি মনে করছেন? দেখুন, আমি এই পয়েন্টটিতে আসতে চাচ্ছিলাম যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে মিরপুর, মোহাম্মদপুর, চিটাগং, ময়মনসিংহের কিছু এলাকা, যেখানে আসলে বেশ বড় আঙ্গিকে কিছু বিহারিরা বসবাস করেন। আমার কথা হচ্ছে, দেখুন যে 71-এ যারা বিহার থেকে বাংলাদেশে আসছেন, বাংলাদেশে কিন্তু শুধু বিহারি না, একসময় ওড়িশার লোকজন থাকতো এখানে, বিহার থেকে আসছে, তারা এখন ভূখণ্ডের সাথে মিশে গেছে, তারা যেতে চায়নি যেহেতু তারা এখন এই আপনি যদি শ্রীমঙ্গলে যান, গিয়ে দেখবেন চা বাগানে যারা কাজ করে, কিন্তু সবাই কিন্তু ভোজপুরি, বিহারি, বিভিন্ন জায়গা থেকে তারা কিছু, তামিলনাড়ু থেকেও তারা আসছে, অনেকে আসছে যারা চা বাগানে কাজ করছেন। আমার কথা হচ্ছে যে এদের আজকে স্বাধীনতার 54 বছর 55 বছর হয়েছে, এদেরকে আমার মনে হয় যে সাধারণ ক্ষমা ঘোষণা করে, কারণ এখন কিন্তু অলমোস্ট ধরুন যে সন্তানটির বয়স 10 বছর কিংবা যে সন্তানটির বয়স 50 বছর, সেও তো স্বাধীনতা পরে জন্মেছে, তো সে তো দেখেই নাই। এখন উচিত ছিল যে এদেরকে আসলে আমাদের মূল ইয়েতে নিয়ে আসা। আমার পরামর্শটা আপনি কি হতে পারে, স্থায়ী একটা আবাসন ব্যবস্থার মাধ্যমে সংকট আজকে যে তৈরি হচ্ছে, যে অপকর্মের একটা স্বর্গরাজ্য, এখন কিন্তু এরা আসলে, যেহেতু আপনি এরা বাংলাদেশের নাগরিক নয়, যেহেতু এরা কোনো পাসপোর্ট পাচ্ছে না, যেহেতু এরা বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না, যেহেতু বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, সরকারি চাকরিতে প্রবেশ করতে পারছে না, পড়াশোনা করতে পারছে না, সো আলটিমেটলি এরা কিন্তু আপনার বড় ধরনের ক্রাইমের সঙ্গে জড়াচ্ছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন, এই যে কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা জড়িত অধিকাংশই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড থেকেই আপনার এদের মাঝখান থেকে আসছে। এবং কিছু হয়তো বিশেষ করে আমাদের যে বড় বড় বস্তিগুলো আছে, আপনি যে করাইল বস্তির কথা বলেন, মিরপুরে কিছু বস্তি আছে, সেইখানে যারা বসবাস করছেন, দেখা যায় যে একটু আগে বলেছি, বাবা মা দুজনই হয়তো কর্মজীবী, ছেলেকে দেখভাল করার কেউ নাই, সে কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে, এটি একটি বড় একটি সমস্যা। আপনি যেটি বলছেন, আমি আমার আজকের বিষয়ে আমরা যদি যাই, সেখানে আছে ব্যর্থ কি পরিবার, এই পরিবারের আসলে করণীয় কি, বা কি কারণে এই পরিবারের কি দায়িত্বশীল ভূমিকা হলে আমরা এটাকে রোধ করতে পারি বলে আপনি মনে করছেন? আসলে আমি আসলে এটাকে একদম পরিবারের যে নৈতিক, মানে পরিবারের কারণেই যে আসলে তারা এই কিশোর অপরাধে জড়িয়েছে তা কিন্তু না। অনেকাংশে আপনি যদি পরিবারের অভিভাবক হন, আপনার ছেলে, আপনার মেয়ে কার সাথে মিশছে, তারা কোন কাদের সাথে চলছে, সময় মতো স্কুলে গেল কিনা, সময় মতো বাসায় আসলো কিনা, এই তদারকিগুলো যদি আপনি একজন পরিবার থেকে নেন, আমার কাছে মনে তো হয় না আপনার সন্তান বিপদে যাবে, বিপদগামী। এখানে আমি বিনয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো এই জন্য যে আপনি যাদের কথা বলছেন সেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে আমাদের একটা জবাবদিহিতা থাকে, কিংবা আমরা আমাদের প্যারেন্টসদের কাছে আমাদের একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু যারা বস্তিতে যারা থাকেন কিংবা বিহারি কলোনিতে যারা আছেন, এদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই। এরা আমরা যদি আজকে আপনার সাথে একটু আপনার কথা, আমরা যদি যাই গাজীপুরে, আমরা যদি বলি চট্টগ্রামে, আমরা যদি বলি আপনার নারায়ণগঞ্জে, সেখানেও কিন্তু আপনার এই কিশোর গ্যাংয়ের উৎপত্তি আছে। এখন তো ছড়িয়ে যাচ্ছে, বিহারি সব জায়গায় যে আছে সেটা আমি আপনার সঙ্গে একমত। কিন্তু এখন কথা হচ্ছে যে এখানে না, নিঃসন্দেহে সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় আচার আচরণ সবই আমাদের প্রয়োজন আছে। আমাদের রিলিজিয়াস লিডার যারা আমাদের মসজিদে যারা ইমাম কিংবা খতিব যারা আমাদেরকে, আমরা যাদের সঙ্গে নামাজ আদায় করছি, ওনারা যদি প্রতিদিন প্রতি শুক্রবারে তারা যদি মাদকের ভয়াবহতা, কিশোর নেতিবাচক কথা বলেন, আমাদের ধর্ম, কিন্তু বিশ্বাস করুন, আমি আজ পর্যন্ত আমি যে জুম্মায় যখন যাই, আমি কিন্তু এখনো খুব একটা পাইনি। ওখানে বিভিন্ন সাহাবাদের জীবনী নিয়ে আলোচনা হয়, কিন্তু
কখনোই ওই অঞ্চলের যে ওই এলাকার যে সমস্যাগুলো সমস্যাগুলো মাথায় রেখে কিন্তু হয় না আসলে। বাস্তবধর্মী হ্যাঁ, কিছু ওটা এই কিন্তু হয় না, কারণ সেও কিন্তু একটু পাশ কাটিয়ে চলে, কারণ সে চিন্তা করে যে ছেলেগুলো নিয়ে কথা বলবো এই ছেলেগুলোর তো শেল্টার তো দিচ্ছে রহিম রহিম কিংবা করিম কিংবা মিস্টার উমুক, তো আমি আবার তার রোশনালে পড়বো। সো আপনি যেটি একটু আগে বলেছিলেন এইটা একটা ভালো কথা যে আমরা যারা সমাজের যারা যারা আপনি যেটি বলছিলেন যে যারা অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত না, তারা যদি ইউনাইটেড হয়, তারা যদি প্রতিবাদ করে, তারা যদি একটু রুখে দাঁড়ায়, আপনি দেখবেন যে গুলশানের সোসাইটি আছে, বনানীতে সোসাইটি আছে, নিকুঞ্জদের সোসাইটি আছে, এগুলোতে দেখবেন এইগুলো কিন্তু অপরাধ প্রবণতা কম। কেন জানেন? তারা প্রত্যেকটা রোডে কিন্তু তারা আপনার সিসি ক্যামেরা বসিয়েছে, তারপর হচ্ছে তারা মনিটরিং করছে এবং প্রতিনিয়ত খোঁজখবর রাখছে। ইভেন একটা রিক্সা লাইট ছাড়া আপনার হ্যারিকেন ছাড়া কিন্তু ভিতরে ঢুকতে পারছে না। সো এই যে একটা ধরেন তাদের যে আপনার কি বলে মনিটরিং সিস্টেম, এতে কিন্তু অনেকটা অপরাধ কমে যাচ্ছে। কিন্তু আমাদের মতো বড় জায়গাগুলোতে, আমি মিরপুরে বসবাস করি, মিরপুরে ঢাকার আমি যদি বলি 3 ভাগের 1 ভাগ মানুষ মিরপুরে বসবাস করে, এখানে কোনো মনিটরিং নাই। এখানে আপনার মানে দেখা যায় 5 কাঠার একটা জায়গায় অন্তত 50টা ঘর করে কেউ ভাড়া দিয়েছে। এখানে আরেকটা জিনিস বলি যে অতিরিক্ত লোভ কিন্তু এটা পেছনে আরেকটা দায়ী। আমার একটা 5 কাঠার জায়গা আছে, আমি দেখা গেল কি আমি বস্তি ভাড়া দিচ্ছি, কারণ একটা রুম আপনার যে একটা কবুতরের খোপের মতো করে আমি 3000-4000 টাকা করে ছোট্ট একটা জমি থেকে আপনি 60,000-70,000 টাকা ভাড়া পাচ্ছেন। সো এইগুলোতে যারা বসবাস করে, প্রফেসর ইয়ার খান, আপনি কি মনে করছেন যে এই কিশোর গ্যাং যদি আপনার এলাকার কাউন্সিলর বা প্রভাবশালীরা বা আপনার জনপ্রতিনিধিরা যদি শেল্টার না দেয়, বন্ধ না করে, এটা এখান থেকে মুক্তি মিলবে? তাহলে প্রথমত তো আমার কাছে মনে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আইনের আওতায় আনা জরুরি বলে। একদম আপনার কিচ্ছু করা লাগবে না। আজকে জনাব তারেক রহমান যদি কালকে শুধু একটা বলেন যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে যারা কমিশনার ইলেকশন করবে, যাদের এলাকায় মাদক, ইপটিজিং, কিশোর গ্যাং থাকবে, তাদেরকে নমিনেশন দেওয়া হবে না। যদি নির্বাচন করতে চাও তাহলে আগে তোমার এলাকাকে মাদক মুক্ত করো, তোমার এলাকাকে কিশোর গ্যাং মুক্ত করো, ইপটিজ মুক্ত করো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমি কোথাও রাস্তা একটা কাগজের টুকরা দেখতে চাই না। প্রত্যেকটা দোকানদারকে যদি বলা হয় তুমি দোকানে আছো ভালো কথা, তোমার দোকানের সামনে ওইখানে একটা ওয়েস্ট বিন থাকবে, একটা ডাস্টবিন থাকবে, ওখানে ময়লা ফেলবে, তোমার দোকানের সামনে যদি কোনো কাগজের টুকরা থাকে তোমার দোকানের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। সেই রকম যদি আপনি যদি মনিটরিং করতে পারেন, যদি আপনি যদি ডেকে ঢাকার যে কাউন্সিলররা আছে, আপনি যদি 2টা আমাদের সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণে যদি সবাইকে বলেন তোমরা যারা স্বপ্ন দেখছো যে আগামীতে নির্বাচন করবা, যদি এখানে কেউ দাঁড়িয়ে বলতে পারে যে মাননীয় প্রাইম মিনিস্টার আমি প্রফেসর ইয়ার খান, আমি আই উইল ডু দ্যাট, আপনার সঙ্গে আমি কমিটেড, আমি এটা বন্ধ করব। এখন তো আপনি যদি বেড়ায় যদি খেত খেয়ে ফেলে, রক্ষক যদি ভক্ষক হয়। প্রফেসর এখানে আপনি কি মনে করছেন সেই মানবিক মানুষ, আদর্শিক নেতা, মানবিক নেতা আমরা মানে দেশপ্রেমিক নেতা আমাদের আছে বা আমাদের দরকার এটার জন্য? আমাদের কথা শুনতে হবে। আমরা কিন্তু গত সরকারের সময় কিন্তু আমরা এই অন্যায়গুলো, এই পদগুলো কিন্তু ওনাদেরকে বলেছিলাম। কারণ ঢাকা দেখুন, আমি আপনার টকশোতে বলেছি, ঢাকা পুরো শহরটাই একটা হচ্ছে ডাস্টবিন। আপনি যেখানে খুশি আপনি ময়লা ফেলেন, থুতু ফেলেন, যা খুশি ফেলেন, বলার কেউ নাই, কোনো ওয়েস্টবিন নাই। পুরা ঢাকা সিটিতে কোনো বাস স্ট্যান্ড নাই, আপনি যেখানে হাত দিবেন বাস থামাবে, যেখানে চাইবেন উঠবেন। এখন যদি আমরা আগেও গত সরকারকে আমরা বলেছিলাম এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, এখন যদি জনাব তারেক রহমান মাত্র 2.5 মাস হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, একটা কথা বলে মর্নিং শোজ দ্য ডে, আমরা দেখতে পাচ্ছি যে উনি অনেকটাই মানবিক প্রধানমন্ত্রী হয়েছেন। এটা যদি এখন শুধু এটুকু উনি যদি মানবিক থাকেন তাহলে কিন্তু ওনাকে কিন্তু কঠোর হতে হবে। সো কঠোর হতে হবে এইভাবেই যে ওনাকে স্পষ্ট করে এইভাবে কিন্তু প্রত্যেককেই একেবারে দায়িত্ব বন্টন করে দিতে হবে। একেবারে শেষ প্রশ্ন জনাব প্রফেসর ইয়ার খান, ছোট্ট করে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আপনি কি মনে করছেন যে ধর্মীয় শিক্ষা, নৈতিক শিক্ষাও কিছুটা আমাদের অভাবে, নৈতিক শিক্ষার অভাবে, ধর্মীয় শিক্ষার অভাবে কিছুটা আমরা বিপদগামী হচ্ছি? এটাকে যদি আমরা গুরুত্ব দেই, সে ধরেন আমরা আমাদের সময়ে সকালবেলা মক্তবে যেতাম, সকালবেলা বাধ্যতামূলক মক্তব ছিল যার যা ধর্ম অনুযায়ী, সেখান থেকে এসে আমরা স্কুলে যেতাম 10টা বাজে। 10টার কোনো স্কুল ছিল না। আজকে পাশ্চাত্য থেকে কালচার আমাদের মানে কিন্টার গার্ডেনের কালচারটা ভাড়া করে এনেছি, তাই আমাদের সকাল 7টা বাজে স্কুল তৈরি হয়, স্কুলে যেতে হয়। এই যে ধর্মীয় শিক্ষা, সেটা কিন্তু অভাব রয়ে গেছে। ধর্মীয় শিক্ষা সেই মক্তব থেকে আমরা শিখেছি বড়দের সম্মান, ছোটদের স্নেহ, দেশপ্রেম, আমার ধর্ম, আমার মানবতা, মনুষ্যত্ববোধ, ধর্মকর্ম, সকল কিছু। এই নৈতিক শিক্ষার জায়গাটা আজকে সংকুচিত হয়ে এসেছে।
সকালবেলা কিন্ডারগার্টেন, আপনি লক্ষ্য করুন আপনার সন্তান, আমার সন্তান ঢাকাতে পড়াশোনা করছে, সকালবেলা 7টা বেলা তাকে স্কুলে আমার নিয়ে যেতে হচ্ছে। কখন তাকে কি ওই যে বাসার মধ্যে হুজুর রেখে, আলেম রেখে তাকে কি নৈতিক শিক্ষা দেওয়া যায়? তাকে যে প্রকৃত ধর্মীয় শিক্ষা, মানবতার শিক্ষা, দেশপ্রেম, মনুষ্যত্ববোধ সেটা কি দেওয়া যায়? তার মানে ধর্মীয় বা শিক্ষা বা নৈতিক শিক্ষার অভাবে এই অবক্ষয় ঘটছে বলে আপনি মনে করছেন কিনা? এখান থেকে উত্তরণের পথ কি আমরা একেবারে ছোট্ট করে না, এটা তো অবশ্যই, এটা তো ধর্মীয় শিক্ষার কারণে তো বড় ধরনের একটা আমি এবং বলবো আপনার কি যে পরামর্শ হতে পারে আজকে শিক্ষামন্ত্রীর কাছে আমরা কি বলতে পারি যে 10টার আগে যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠান কি বলে জেনারেল লাইনে কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন চালু না করে? আগে ছিল না, আমাদের এখন মক্তবের আপনি- ব্যবস্থা চালু না আপনি- রাখলে আপনি- আপনি সেখানে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক শেখাতে আপনি পারবেন না। আপনি দেখুন অতিমাত্রায় ডেমোক্রেসিতে যেটা হয়, ডেমোক্রেসি গণতন্ত্র তো অবশ্যই প্রয়োজন, কিন্তু অতিমাত্রায় ডেমোক্রেসিতে যেটা হয় যে আপনি দেখুন একটা 5 বছরের শিশু, তার হাতেও কিন্তু একটা স্মার্টফোন আছে এখন। আছে। এখন স্মার্টফোন থাকা মানে আপনি দেখবেন সেখানে পর্নোগ্রাফি থেকে শুরু করে সব আছে। সকল কিছু, right? আমরা হিউম্যান বডি সম্বন্ধে জেনেছি যখন ক্লাস 9 কিংবা 10-এ পড়তাম। Right. আর এখন একটা বাচ্চা 5 বছর 7 বছর একটা বাচ্চা, সে মানুষ কিভাবে পৃথিবীতে আসছে, সেক্সুয়াল ইন্টারকোর্স থেকে শুরু করে পর্নোগ্রাফি থেকে শুরু করে সব সে দেখছে। বাবা মা জানে যে তার সংখ্যা এগুলো দেখছে। এখন আপনি কি কোনো আইন করতে পারবেন যে ঠিক আছে 16 বছরের নিচে কোনো শিশুকে স্মার্টফোন ব্যবহার করতে দেওয়া হবে না? সে যদি ইউজ করতে হয় বাসায় ল্যাপটপ থাকবে কিংবা বাসায় ডেস্কটপ ফোবিয়ার কম্পিউটার থাকবে, সেখানে সে কম্পিউটার শিখবে কিংবা কম্পিউটারে কাজ করবে, বাট নো স্মার্টফোন। প্রজন্মকে বাঁচাতে হলে, বিকলাঙ্গ প্রজন্ম থেকে রক্ষা পেতে হলে আমাদের উদ্যোগগুলো উদ্যোগ নিতে হবে। There is no এখন alternate way. শিক্ষামন্ত্রী কি পারবেন যে ঠিক আছে 16 বছর পর্যন্ত, যেহেতু 16 বছর পর্যন্ত কোনো শিক্ষার্থী স্মার্টফোন ইউজ করতে পারবে না? বাট আমি কিন্তু টেকনোলজির বিপক্ষে নই। আমি of বলছি course. আপনার বাসায় অবশ্যই ল্যাপটপ থাকবে, আপনার বাসায় অবশ্যই ডেস্কটপ থাকবে, বাট ওপেন জায়গায় আমার সন্তান কি করছে আমি যেন দেখতে পারি। কিন্তু নো স্মার্টফোন। আমি রুমে বসে কি করছি, আমি পর্নোগ্রাফি দেখছি, আমি ভিডিও শেয়ারিং করছি, আমি টিকটক করছি। সো আমি বাবা মা হয়ে আমি কিন্তু ধ্বংস করছি আমার সন্তানকে। সো এই ধরনের কিন্তু আপনি যেটি বললেন যে শিক্ষামন্ত্রী কি পারবে এই ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করতে? এবং দ্বিতীয় যেটি বলছেন আপনি, এই যে সকালবেলা 6টা 7টার সময় উঠে কোনো রকমে তাকে মানে ঘুম কাতুর অবস্থায় স্কুলে নিয়ে যাওয়া, দিস ইজ ট্রু। আমরা ময়মনসিং জিলা স্কুলে পড়াশোনা করেছি, আমাদের স্কুল ছিল 10টা থেকে 4টা। আমি সুন্দরভাবে ঘুম থেকে উঠে পবিত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, বই পড়ে, আমার ওই দিনে ক্লাসের কিছু কাজ করে, গোসল করে, নিজে সুন্দর করে ইউনিফর্মটা পরে আমি কিন্তু গিয়েছি। এখন আমাকে কিন্তু দৌড়ের উপরে থাকতে হচ্ছে। আমি কখন ফজরের নামাজ পড়বো, কখন 2 লাইন আমি কোরআন তেলাওয়াত করবো, স্কুলে চলে যাচ্ছি, আমি স্কুলে চলে যাচ্ছি। সো এইগুলো আমার মনে হয় যে আমাদের, আপনি যেটা বলছেন, আমাদের এইগুলো আসলে এখন সময় এসেছে আসলে। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন কিশোর গ্যাং, ব্যর্থ রাষ্ট্র না পরিবার। আমরা এতক্ষণ আলোচনা করলেন, আমাদের সাথে ছিলেন ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জনাব প্রফেসর ইয়ার খান, একজন শিক্ষাবিদ, যিনি আসলে খুঁটিনাটি আলোচনা করলেন আগামী দিনে কিভাবে একটা জাতিকে এই মহামারী থেকে, কিশোর গ্যাংয়ের মতো এই অভিশাপ থেকে মুক্ত করে জাতিকে এগিয়ে নেওয়া যায়। নিঃসন্দেহে সরকারের উচিত হবে আমাদের একেবারেই রুটে হাত দেওয়া, যার মাধ্যমে তৈরি হয়, যেভাবে তৈরি হয়। এবং আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে বলবো, অবশ্যই যাদের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হয়, কিশোর গ্যাং বাড়ছে, জীবিত থাকে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য, তাহলেই হয়তো আমরা এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবো। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যিনি আজকে সম্মানিত অতিথি ছিলেন। দর্শক যারা দেখছেন, নতুন নতুন এই ধরনের টকশো দেখতে, নতুন নতুন বিষয়ের উপর আলোচনা দেখতে চোখ রাখুন আমাদের এন্টার টিভির পর্দায়। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। দেখা হবে আগামী দিনের নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।